গল্পের নাম জীবন ও জীবিকা। গল্প লেখিকা ছবি ব্যানার্জি। আজ মেঘনার ক্লায়েন্ট এক মধ্যবয়সী সুদর্শন অভিজাত চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের গাড়িটা একটা দামি রেস্টুরেন্টের কাছে থামতেই মেঘনা বলল, ডোন্ট মাইন্ড স্যার, আপনার হোটেল বুক করা নেই? ভদ্রলোক বললেন, তোমার সব ক্লায়েন্টরাই কি হোটেল ভাড়া করে? অবশ্যই করে। তাহলে আমিও ব্যতিক্রম নই। আমার খুব খিদে পেয়েছে বলে এখানে এলাম। পর্দা ঘেরা রেস্টুরেন্টে বসে ভদ্রলোক খাবার অর্ডার করতেই মেঘনা বলল, স্যার, আমার খাবারটা প্যাক করে দিতে বলবেন। আমি শুধু এক কাপ চা খাবো। আর এখানে বসে শুধু টাইম ওয়েস্ট করবেন না। আপনার সঙ্গে আমার 3 ঘন্টার চুক্তি। আপনি বড্ড ঘামছেন, মুখটা মুছে নিন। ভদ্রলোক বললেন, আসলে, মেঘনা বলল, আসলে আপনি এসিতে থাকতে অভ্যস্ত। হোটেলে এসে ভদ্রলোক মেঘনার হাতে ঘরের চাবি দিয়ে বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। প্রায় 15 মিনিট পর ভদ্রলোক এসে খাটে না বসে সোফায় বসলো। মেঘনা বলল, সার্ভিস বয়কে ড্রিঙ্কস দিতে বলেছেন? আমি ড্রিঙ্ক করি না। সার্ভিস বয়কে তোমার জন্য কিছু খাবার আর আমার জন্য এক কাপ কফি দিতে বলেছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। মেঘনা বলল, আমার খাবার তো আমি প্যাক করে নিয়েছি। কোনো প্রশ্ন না করে খাবারটা খেয়ে নিও। মেঘনা বলল, আপনি ড্রিঙ্ক করেন না বলছেন, আপনাকে স্মোক করতেও দেখলাম না। আপনার মতো ভদ্রলোকেরা তো আকণ্ঠ মদ খেয়ে যথেচ্ছভাবে আমাদের ভোগ করে টাকা উসুল করে নেয়। ভদ্রলোক বললেন, কিছুদিন আগে পর্যন্ত স্মোক করতাম, ডাক্তারের নির্দেশে বন্ধ করেছি। আমার আজ প্রথম এখানে আসা, এই কথাটাই তোমাকে রেস্টুরেন্টে বলতে চেয়েছিলাম। মেঘনা বলল, ওটা সবাই বলে স্যার। ওরা আমার কাছেও শুনতে চায় এটা আমার প্রথম অভিজ্ঞতা কিনা। মিথ্যে করেও প্রথম অভিজ্ঞতা বললে কাস্টমার খুশি হয়। ভদ্রলোক বললেন, তোমার নাম কি? আমার অনেক নাম আছে। আজকের নাম রেশমি। আসল নাম নিশ্চয়ই বলবে না? নামে কি এসে যায় স্যার? এই রক্ত মাংসের নারী শরীরটা আপনার সেবা করার জন্য তো আপনার সামনেই উপস্থিত। আমি তো আপনার নাম পরিচয় কিছুই জানতে চাইছি না। আমাকে তুমি মিস্টার মল্লিক বলতে পারো। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভদ্র পরিবারের মেয়ে। এই পেশায় এলে কেন? মেঘনা বলল, এটাও স্যার বহু পরিচিত ডায়ালগ। বেশিরভাগ ভদ্রলোকের পেটে দুপাত্র মদ পড়লেই তারা ভাবে আমি বাধ্য হয়েই এই পেশায় এসেছি। তখন তারা কিছু নীতি উপদেশও দেয়, তারপর যথেচ্ছভাবে আমাকে ভোগ করে চলে যায়। আপনি সংকোচ করবেন না মিস্টার মল্লিক। আপনারা আছেন বলেই আমার মতো হাবগ্রস্ত মেয়েরা খেয়ে পড়ে সপরিবারে বেঁচে থাকে। প্রথমেই আপনাকে বলে রাখি, আমি এই পেশায় 5 বছর ধরে আছি। ভদ্রলোক বললেন, হাবগ্রস্ত শব্দটা কি আপনি প্রথম শুনলেন? যারা নিজেদের ঘর সংসার বজায় রেখেও গোপনে এই পেশায় থেকে পরিবার প্রতিপালন করে, তার জন্য ঠিক আয়া সেন্টারের মতো সেন্টার থাকে। রীতিমতো সাজানো গোছানো এসি বসানো একটা দেখনদারি অফিসও থাকে। সেন্টারের মালিক কমিশনের বিনিময়ে আমাদের ক্লায়েন্ট দেয়। আপনি সময় নষ্ট করে ভাট গল্প করতে চাইলে করতেই পারেন, কারণ সেন্টার থেকে আমি এই ট্রিপের জন্য 4,000 টাকা পেয়ে গেছি। আজ দুদিন বাড়িতে এক দানাও চাল নেই। গুড় দিয়ে আটা গুলে সবাই খেয়ে আছি। আমার এই টাকা দিয়ে বাজার করলে সবাই ভাত খেতে পাবে। এই জন্যই আপনাকে এই দামি খাবারটা আমি প্যাক করে দিতে বলেছিলাম। মিস্টার মুখার্জি বললেন, মাসে কতগুলো কাজ পাও? প্রথম প্রথম মাসে 12 থেকে 15 দিন কাজ পেতাম। এখন লাইনে অনেক মেয়ে চলে এসেছে। গত মাসে মাত্র 3টে ক্লায়েন্ট ছিল। মিস্টার মল্লিক বললেন, এই পেশা ছাড়া রোজগারের বিকল্প উপায় খুঁজে পাওনি? মেঘনা বলল, পাইনি। সেটা তো দেখতেই পাচ্ছেন। রান্নার কাজ করেও ভদ্রভাবে বাঁচা যেত। আপনি হাসালেন স্যার। প্রথমত আমার অল্প বয়স, এবং সবাই বলে আমি নাকি মার কাটারি সুন্দরী। অবশ্য আমার 2 বোন ভাই সবাই দেখতে সুন্দর। আমি দায়ী দইবে একটু আধটু কাজ চালানো গোছে রান্না জানলেও টপ টু বটম রান্না জানতাম না। আসলে আমার বাবা মার চোখে সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল আমার চোখেও, লেখাপড়া শেষ করে একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার বাবা তার সন্তানদের স্বাবলম্বী করতে চেয়েছিল। এই অবস্থা কি করে হলো? মেঘনা বলল, আমার বাবার একটা পারিবারিক ব্যবসা ছিল। আমার দাদুর অসুস্থতার সময় ব্যবসাটা প্রায় লাটে উঠেছিল। আমার বাবা মায়ের সব গয়না বেচে সঞ্চিত টাকা খরচ করে ব্যবসাটা চালু করে আগের অবস্থায় ফিরিয়ে এনেছিল।
বাবার চোখের সমস্যা ছিল বরাবর, কিন্তু 6 বছর আগে আমার বাবা সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। চোখের নার্ভ আস্তে আস্তে শুকিয়ে যায়। সেই অন্ধত্বের সুযোগে আমার এক বড়লোক জ্ঞাতি কাকা ব্যবসা এবং ব্যবসার মূলধন নিজের নামে লিখে নেয়। এই কাকা আমার জ্ঞাতি কাকা হলেও আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। পাশাপাশি বাড়ি থাকার সুবাদে দুই পরিবারের যাতায়াত খাওয়া দাওয়া ছিল। ভদ্রলোক বললেন, তারপর? মেঘনা বলল, তারপরের ইতিহাসটা বেশ লম্বা স্যার। সব শুনে আপনি আমার কোনো উপকারও করতে পারবেন না, প্রতিকারও করতে পারবেন না। ফালতু এসব শুনে লাভ কি? এখন আমার মনে হচ্ছে সত্যিই এটা আপনার প্রথম অভিজ্ঞতা। মিস্টার মুখার্জি বললেন, আমি তোমার অভিজ্ঞতার কথা শুনতে চাই। মেঘনা বললেন, মিস্টার মল্লিক, আমি একজন পোড় খাওয়া বারবনিতা। মিথ্যের বেসাতি নিয়েই আমার কারবার। আমি যে মিথ্যে একটা গল্প ফাঁদবো না তার বিশ্বাস কি? মিস্টার মল্লিক বললেন, কারণ আমাকে মিথ্যে বলে তোমার লাভ নেই, লোকসানও নেই। মেঘনা বলল, আমরা পিঠোপুটি 3 বোন। এর পরেও আমার প্রায় চিররুগ্না মা একটা ছেলের আশায় সন্তান ধারণ করে একটা রুগ্ন পুত্র সন্তানের জন্ম দেয়। ভাইটা 3 বছর বয়সে পোলিও টিকা নিয়েও পোলিও আক্রান্ত হয়। তার বাঁ পাটা আস্তে আস্তে লিকলিকে হয়ে যায়। যথাসাধ্য চিকিৎসা করে একটা লাভ হয়েছিল, শুধু বাঁ পা ছাড়া আর সব অঙ্গ সচল ছিল। সে এখন পা টেনে টেনে হাঁটে। স্কুলের বন্ধুরা তাকে ল্যাংড়া দামু বলে ডাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর জানতে পারি শুধু পৈতৃক বাড়িটা ছাড়া আমাদের কিছু নেই। ব্যবসাটা হাতছাড়া হয়ে যাওয়ার পরও একটা বছর বাবা ও মা যে কিভাবে সংসারটা টানলেন আমি জানি না। আচ্ছা, আপনি এত কথা জানতে চাইছেন কেন? যদি বলি আমি তোমাকে 3 ঘন্টার জন্য বুক করেছি, সেই সময়টা আমি এভাবেই কাটাতে চাই। মেঘনা বলল, তাহলেও আমার পরিবারের হাঁড়ির খবর আপনাকে জানানোর আমার কোনো বাধ্যবাধকতা নেই, ইচ্ছেও ছিল না। কিন্তু আপনি মানুষটা একদম অন্যরকম, তাই আমি বলবো সবটা। বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা। আমি খবরটা শুনে ছোট কাকার কাছে গিয়েছিলাম। কাকাকে বলেছিলাম, তুমি জোর চুরি করে সর্বস্ব কেড়ে নিয়ে আমাদের এত বড় সর্বনাশ করলে কেন? কাকা বলল, তোর বাবা স্বেচ্ছায় আমাকে ব্যবসাটা বিক্রি করে দিয়েছে। তাছাড়া তোর বাবা অন্ধ মানুষ, সে ব্যবসাটা চালাতো কি করে? আমি অবশ্য সেই টাকা তোর বাবাকে যেমন নগদে দিইনি, তেমন আমি পুরো একটা বছর তোদের সংসার টেনে তোদের লেখাপড়ার খরচ চালিয়ে সব শোধবোধ করে দিয়েছি। তুই কৈফিয়ত চাইতে এসেছিস বলে তোকে এক থোকে 20,000 টাকা দিচ্ছি। এরপর তোদের সংসার কিভাবে চলবে সেটা দেখা আমার দায়িত্ব নয়। তবে তুই যদি বলিস তাহলে তোদের 3 বোনকে খাওয়া পড়ার কাজে 3টে বাড়িতে লাগিয়ে দিতে পারি। তোরা যা মাইনে পাবি তাতে তোর বাবা মা আর ভাইয়ের 3টে পেট চলে যাবে। আর ওদের লেখাপড়া? তোদের ঘরে লেখাপড়া করা মানে গরিবের ঘরের ঘোড়া রোগ। সেই টাকা ফুরোনোর আগে বহু চেষ্টা করেছিলাম মাসে অন্তত 5-6 হাজার টাকা যদি রোজগার করতে পারি। আমার মতো উচ্চ মাধ্যমিক পাশ মেয়েকে কে কাজ দেবে? সেই সময় লজ্জার মাথা খেয়ে আবার কাকার কাছে গিয়ে বলেছিলাম, ধর্মের মুখ চেয়ে আরো কটা বছর অন্তত আমাদের 10,000 টাকা করে দাও। ওই টাকার টিউশন করে আমরা কোনো রকমের সংসার আর লেখাপড়াটা চালিয়ে যাব। তারপর তোমার সব দেনা একদিন শোধ করে দেব। কাকা আমাকে কাছে টেনে খুব সহানুভূতির সঙ্গে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, 10 কেন, মাসে 15,000 করে দেব। আজকের মতো 5,000 টাকা নিয়ে দিন 10 চালিয়ে নে। তোর সঙ্গে আমি এই ব্যাপারে কয়েকদিন পর কথা বলবো। মিস্টার মল্লিক বললেন, তারপর? মেঘনা বলল, স্যার, পুরুষ মানুষের স্নেহের স্পর্শ আর কামের স্পর্শ মেয়েরা টের পায়। আমি সেই দিনই আমার ভাগ্য বুঝে গিয়েছিলাম। তার পরদিন আমি সেন্টারে নাম লেখাই। 3 দিন পরে ওরা আমাকে একটা ক্লায়েন্ট দিয়েছিল। প্রথম প্রথম খুব কষ্ট হতো, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। বাড়িতে বলেছিলাম একটা অস্থায়ী কাজ পেয়েছি। দিন 10 পর কাকা একান্তে ডেকে সোজাসুজি আমাকে ভোগ করার প্রস্তাব দেয়। বিনিময়ে মাসে 15,000 টাকা দেবে। আমি সেদিন প্রস্তুত হয়েই গিয়েছিলাম। বললাম, কাকা, আমি একটা পার্ট টাইম কাজ পেয়েছি। তোমার প্রস্তাব শুনে আমার ইচ্ছে করছে জুতো মেরে তোমার মুখটা থেঁতলে দিই। রাস্তার কুকুরেরা যেমন মা বোন মেয়ে বোঝে না, তুমি তাদেরও অধম। কাকা বলল, বেশি বকিস না। দুঃসম্পর্কের জ্ঞাতি কাকা প্রতিবেশীর সমান। তুই কি কাজ পেয়েছিস আমি জানি না। সেই বেশ্যাগিরি যদি করবি, তাহলে আমি কি দোষ করলাম? শয়ে শয়ে পুরুষের সঙ্গে শোয়ার চেয়ে আমার সঙ্গে শোয়াটা ভালো না? আমি যদি এই কথা সবাইকে বলে দিই তার ফল কি হবে বুঝতে পারছিস?
কিন্তু তুমি কি বুঝতে পারছো, আমি ফোনের এই রেকর্ডিংটা তোমার বউ, তোমার ছেলে, ছেলের বউকে শোনাই, তাহলে তোমার অবস্থা কি হবে? তুই কি আমার সব কথা রেকর্ডিং করলি? মেঘনা বলল। একবার নিজের কানে শুনতে চাও? কাকা বলল, তুই যত টাকা চাস আমি দেব, বিনিময়ে কিছু চাইবো না। রেকর্ডিংটা ডিলিট কর। তোমাকে বিশ্বাস করা আর কালসাপকে বিশ্বাস করা এক। রেকর্ডটা ডিলিট করলে তুমি আবার ছবল দেবে। তাই তুমি যতদিন বেঁচে থাকবে এটা ডিলিট করব না। তুমি মুখ না খুললে আমিও কিছু করব না। কথা দিচ্ছি, তোমার মরার সংবাদ পেলে এটা ডিলিট করব। এটাই তোমার শাস্তি। মিস্টার মল্লিক বললেন, তোমার ভাই, দুই বোন কি তারপর লেখাপড়া ছেড়ে দিয়েছে? না স্যার, আমার দুই বোন টিউশন করে কোনো রকমে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ভাইয়ের লেখাপড়া ওরাই চালায়, আমি সামান্য সাহায্য করতে পারি। মাসের শেষ দিকে বলে ওদের হাতেও টাকা নেই। মিস্টার মল্লিক বললেন, আমার সময় প্রায় শেষ রেশমি। তোমার সব কথা আমি বিশ্বাস করলাম। তুমি ঠিকই বলেছ, আমি তোমার এত বড় সমস্যার সমাধান করতে পারবো না। কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা বলে যাই। তুমি পুণ্যের কাজ করছো। ভবিষ্যতে ভাই বোনেরা প্রতিষ্ঠিত হলে আশা করব তুমি এই পেশা ছেড়ে দিয়ে কোনো ভদ্র পেশাতে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তুমি নিশ্চয়ই পোশাক চেঞ্জ করে বাড়ি ফিরবে। আমি উঠলাম। মেঘনা চেঞ্জ করতে করতে আপন মনেই বলল, অদ্ভুত মানুষ তো। তার এই বছরের পেশায় এরকম মানুষ একজনকেই দেখলো। মানুষটা পুলিশের টিকটিকি নয় তো? কথা শুনে তো মনে হলো না। সংসারে কত বিচিত্র মানুষই না আছে। ঘর থেকে বেরোনোর আগে ঘরটা একবার চোখ বুলিয়ে দেখতে গিয়ে নজরে পড়ল সোফায় পড়ে থাকা একটা পার্সের উপর। মিস্টার মল্লিক নিশ্চয়ই ভুল করে পার্সটা ফেলে গেছেন। তড়িঘড়ি নিচে এসে অনেক খোঁজ খবর করেও ভদ্রলোককে দেখতে পেল না। হোটেলের একজন কর্মচারী বলল, উনি আধ ঘন্টা আগে চলে গেছেন। মেঘনা একটু ইতস্তত করে পার্সটা খুলে দেখল, সেখানে ভদ্রলোকের কোনো নাম ঠিকানা বা কার্ড কিছুই নেই। শুধু গোছা ভর্তি টাকাতে ব্যাগটা ঠাসা। মেঘনা কিভাবে পার্সটা ফেরত দেবে ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। তার নিজের রোজগারের কিছু টাকা রেখে বাকি টাকায় চাল, ডাল, মশলা, কিছু আনাজপাতি আর 1 ডজন ডিম কিনে আনলো। পার্সের টাকাটা আর গুনে দেখার ইচ্ছে হলো না। ব্যাগ থেকে খাবারের প্যাকেটটা বের করে ভাইয়ের হাতে দিয়ে বলল, দিদিদের সঙ্গে ভাগ করে খাস। মা বলল, হ্যাঁ রে মা, তুই তো সেই কখন একটু আটা গোলা খেয়ে বেরিয়েছিলি। এখন অল্প একটু মাছের ঝোল ভাত খাবি? মেঘনা বলল, মাছের ঝোল ভাত? টাকা কোথায় পেলে? তোর কাকা চাল, ডাল, তেল, মশলা, আনাজপাতির সঙ্গে একটা মাছও দিয়েছিল। মেঘনা কঠিন দৃষ্টিতে চেয়ে বলল, কাকে ভিক্ষে চাইতে পাঠিয়েছিলে মা? তাহলে আমার মুখে রক্ত তুলে খাটবা তো আর কোনো দরকার নেই। কাল থেকে বরং বাটি হাতে সবাই ভিক্ষে করলে অনেক রোজগার হবে। সবচেয়ে ভালো হবে বাজার থেকে ইঁদুর মারা বিষ এনে সবাই একসঙ্গে খেয়ে নেওয়া। তাহলে আমি অন্তত এই যন্ত্রণা থেকে মুক্তি পাই। মাত্র 2 দিন ভাত না খেয়ে থাকতে পারলে না? মা বলল, কেউ ভিক্ষে চায়নি। তুই শুধু শুধু রাগ করছিস মা। তোর কাকা বাড়ির সবার শুকনো মুখ দেখে নিজেই দিয়ে গেছে। তাছাড়া তুই বা মাসের শেষে টাকা কোথায় পেতিস? তোর চাকরিটা যদি মাস মাইনের হতো তাহলে গোটা মাসটা আমি ঠিক ম্যানেজ করতাম। তাহলে আজ কিভাবে টাকা আনলাম? মা, আমাদের 4 ভাই বোনের অন্নপ্রাশনের সামান্য গয়না এখনো অবশিষ্ট আছে। খুব ঠেকায় না পড়লে ওগুলো বেচবো না বলেই বেচিনি। আমার উপর আর একটু ভরসা রাখতে পারলে না? আর কখনো কোনো অবস্থাতেই কাকার দেওয়া কোনো জিনিস ধরবে না। আর শোনো, আমাকে রাতে মাছ দেবে না। ও মাছ আমার গলা দিয়ে নামবে না। কেটে গেছে আরো একটা বছর। মেঘনা প্রতিদিনই বেলা 10:30টায় বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়ে যায়। ভাগ্য ভালো থাকলে কাস্টমার পায়, না হলে কখনো কখনো 1 ঘন্টার চুক্তিতে কিছু রোজগার হয়। এই 1 বছরে প্রতিদিনই মিস্টার মল্লিকের পার্সটা সে সঙ্গে নিয়ে যায়। যদি কোনোদিন দেখা হয় তাহলে ওটা ফেরত দিয়ে দেবে। অভাবের দিনে একদিনও এমনও মনে হয়েছে ওই ব্যাগ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার পরে রেখে দেবে। কিন্তু পার্সটায় ঠিক কত টাকা আছে এ পর্যন্ত সে খুলেই দেখেনি। একদিন 42 বছরের সুদর্শন এক ভদ্রলোক হোটেলে গিয়ে তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি নিজেকে মিস্টার সেন বলে পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার মাসিক রোজগার কত? মেঘনা বলল, ঠিক নেই স্যার। কখনো 20 থেকে 25 হাজার হয়, কখনো 10-12 হাজার টাকা হয়। ঠিকঠাক কাস্টমার পেলে 35 থেকে 40 হাজারও হয়। মিস্টার সেন বললেন, আমার চুক্তিতে রাজি হলে তোমাকে মাসে 40 হাজার টাকার সঙ্গে
আমার স্ট্যান্ডার্ডে থাকা খাওয়া পোশাক দেব। মেঘনা বলল, আপনার চুক্তিটা আগে শুনি। তোমাকে আমার ৮৮ বছর বয়সে শয্যাশায়ী বাবা আর মোটামুটি অল্প হাঁটাচলা করা ৮৫ বছর বয়সের মায়ের সঙ্গে আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করতে হবে। তাদের সঙ্গে সময় কাটানো বা দেখাশোনা করতে হবে। ওদের সেবা যত্নের জন্য আয়া থাকবে। ওনাদের মৃত্যুর পর তোমার সঙ্গে চুক্তি শেষ। চুক্তির শর্তটা খুব কঠিন, কারণ আমার বাবা মার মৃত্যু পর্যন্ত তোমার অন্য কোনো স্বাধীনতা থাকবে না। বাবা মা আমাকে সংসারী করার জন্য বড্ড মনোকষ্টে ভুগছেন। তাদের শেষ ইচ্ছাটা আমি এভাবেই পূরণ করব। আমি অনেক দিন থেকে এরকম একটা মেয়ের সন্ধানে ছিলাম। তোমার সুন্দর চেহারায় শিক্ষা ছাপও আছে, তাই এই প্রস্তাবটা জানালাম। এটা মানা বা না মানা তোমার ইচ্ছা। মেঘনা বলল, কিন্তু আপনি তো বাস্তবে আপনার স্ট্যান্ডার্ডে সুন্দরী উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারেন। মিস্টার সেন বললেন, আমার অভিজ্ঞতা খুব তিক্ত। আমি মেয়েদের এ জীবনে কখনো বিশ্বাস করতে পারবো না। আমি আপনার চুক্তির শর্তে রাজি, কিন্তু আমারও একটা চুক্তি আছে। বলো। আমার সঙ্গে আপনার কোনো শারীরিক সম্পর্ক থাকবে না। মিস্টার সেন বললেন, তোমার তো ছুঁতমার্ক থাকার কথা নয়। তোমার তো এটাই প্রফেশন। একদম ঠিক কথা বলেছেন মিস্টার সেন। কিন্তু আপনার স্ত্রীর ভূমিকা অভিনয়ের জন্য এবং আপনার মা বাবাকে দেখাশোনা ও তাদের সময় দেওয়ার জন্য আমাকে ৪০,০০০ টাকা মাইনে দেবেন বলেছেন। তার বাইরে আপনার দৈহিক সম্পর্কের জন্য তো একটা রেট আছে। সেই রেটটা দিলে অবশ্য আমি রাজি হব। মিস্টার সেন বললেন, আমি মাঝে মাঝে শারীরিক প্রয়োজনে নারী সঙ্গ করি বটে, কিন্তু কোনো নারীর সঙ্গে দীর্ঘ সম্পর্কে জড়াই না। ওরা আমার কাছে ভোগ্য বস্তু ছাড়া কিছুই নয়। আর তোমার সঙ্গে জড়ানো তো কোনো প্রশ্নই নেই। বলা যায় না, এটাকেই হয়তো তুমি একদিন আমার সফট কর্নার বলে মনে মনে মিথ্যে কোনো কল্পনার জাল বুনবে। মেঘনা বলল, মিস্টার সেন, এই সংসারে সুখী দম্পতির সংখ্যাও কিন্তু কম নেই। যাকগে, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আর আপনি নিশ্চিন্ত থাকুন, আমার অবস্থান সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। আমার মতো মেয়েদের কোনো স্বপ্ন দেখতে নেই। আমার ভাই বোনদের প্রতিষ্ঠিত করা আর পরিবারকে রক্ষা করাই আমার একমাত্র লক্ষ্য। আচ্ছা, মাসে আমাকে কদিন ছুটি দেবেন? আমি যা কিছু করছি সবটা আমার পরিবারের জন্য করছি। পরিবার থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আমি থাকতে পারবো না। একদিন, খুব প্রয়োজনে ম্যাক্সিমাম ২ দিন। মেঘনা বলল, আর একটা অনুরোধ। এই নকল স্ত্রীর সঙ্গে একদিন মাত্র ৮ ঘন্টার জন্য নকল স্বামী সেজে আমার বাবা মার কাছে আপনাকে যেতে হবে। আমাকেও তো আমার মা বাবার কাছে একটা বিশ্বাসযোগ্যতার প্রমাণ দেখাতে হবে। মিস্টার সেন বললেন, ঠিক আছে, তুমি রাজি হলে আজকেই রাতের ডিনারের পর তোমাদের বাড়ি যাব, কিন্তু শুধুমাত্র আজকের জন্য। আমি সিঁদুর কিনে আনছি, তুমি আয়না দেখে সিঁদুরটা নিজেই পরো। আর তোমাদের বাড়ি গিয়ে সালোয়ার কামিজটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিও। কিছু প্রয়োজনীয় পোশাক আর নিত্য ব্যবহার্য জিনিস নিয়ে নিও। আচ্ছা, তোমাকে কি নামে ডাকবো? মেঘনা বলল, দরকারে আমাকে মোহিনী বলে ডাকবেন। আমার বাবা মা বয়োজ্যেষ্ঠ মানুষ। আশা করি পরিচয় করানোর পর আপনি তাদের প্রণাম করবেন। প্রণাম করতে অসুবিধা নেই। আর একটা কথা, এখন মাসের প্রথম, আমাকে ২০,০০০ টাকা অ্যাডভান্স দিতে হবে। পরের মাসে কেটে নেবেন। মিস্টার সেন বললেন, আমার কাছে এই মুহূর্তে ১০,০০০ টাকার বেশি নেই। বাকিটা আগামীকাল বা পরশু নিয়ে নিও। রাত ১০টায় মেঘনা মিস্টার সেনকে নিয়ে বাড়িতে এলো। মা বলল, তোর আক্কেলটা কি? এত রাত হলো কেন? ফোনে সুইচটাই বা বন্ধ রেখেছিলিস কেন? তোর কি এমন চাকরি যে রাত ১০টায় বাড়ি ফিরতে হয়? বাড়ি শুদ্ধ সবাই আমরা টেনশনে অস্থির হয়ে আছি। তোর বাবা টুনুকে নিয়ে থানায় যাবে বলে ঠিক করেছিল। তোর সঙ্গে উনি কে? মেঘনা সিঁথির দিকে তাকিয়ে চমকে উঠে বলল, তুই বিয়ে করেছিস? আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মেঘনা মা বাবাকে প্রণাম করে বলল, মা, আমার শ্বশুর শাশুড়ির অসুস্থতার কারণে বিয়েটা হঠাৎই হয়ে গেল। তার সঙ্গে আমার চাকরিটাও আজ থেকে স্থায়ী হয়ে গেল। তুমি ভেবো না মা, আমি প্রতি মাসে ২০,০০০ টাকা করে নিজে দিয়ে যাব। এখন ১২,০০০ টাকা রাখো। আর একটা কথা, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব অসুস্থ, তাই আমাকে কোনো সময় থাকতে বলো না। বাবা বলল, এসো বাবা, ঘরে এসে বসো। আমি চোখে দেখতে পাই না, তাই আন্দাজেই বলছি তোমরা সুখী হও বাবা। আমার মেয়ের অনেক জন্মের তপস্যা ছিল, তাই তোমার মতো উদার মনের ছেলেকে স্বামী হিসেবে পেয়েছে। ৩ ভাই বোন বলল, বাবা, জিজুকে দেখতেও সিনেমার স্টারের মতো। বাবা বলল,
আহা, বেশ বেশ। তোমার নামটা কি বাবা? মিস্টার সেন একটু ইতস্তত করে বলল, আমার নাম অঞ্জন সেন। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। এবার আমরা উঠব। আমরা ডিনার করেই এসেছি। মা একান্তে ডেকে বলল, হ্যাঁ রে, ছেলেটিকে দেখতে তো খুব সুন্দর। অবশ্য বয়সে তোর থেকে অনেকটা বড়। তা তোদের কতদিনের আলাপ পরিচয়? তুই আগে তো কিছুই জানাসনি। আমরা তো অন্ধকারে আছি। তুই সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো মা? মেঘনা বলল, মা, তুমি ভেবো না। পরিচয়টা অনেক দিনের। ওর বাবা মা দুজনেরই অনেক বয়স হয়েছে। তাই এরকম তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিতে হলো। ও ভালো না হলে আমার মাইনে টাকা দিতে বলতো। সে তো ঠিক। তুই কিন্তু হাতে শাঁখা পলাটা পরিস মা। আমাদের তো এই অবস্থা, একরত্তি সোনা দেওয়ারও ক্ষমতা নেই। ভেবো না মা, ও আমাদের অবস্থার কথা জানে। পরের মাসে যখন আসবো, শাঁখা নোয়া পলা গয়না সব পরে আসবো। ভাই বোনেরা বলল, দিদি ভাই, তোদের রিসেপশনে আমাদের যেতে বললি না? মেঘনা বলল, হোটেল ভাড়া করে ছোট করে রিসেপশন হয়ে গেছে রে। আমি পরের মাসে এসে তোদের রেস্টুরেন্টে খাওয়াবো। সবাই কিন্তু মন দিয়ে লেখাপড়া করবি। বাবা মা ভাইকে দেখে রাখিস। আমি তো আসবই। ফোনেও কথা হবে। একটা রবিবার দেখে আমার শ্বশুরবাড়িতে তোদের সবাইকে বেড়াতে নিয়ে যাব। গাড়িতে ফেরার পথে মেঘনা বলল, মিস্টার সেন, আপনার কাছে আরও একটা অনুরোধ ছিল। আমার বাবা মা তার মেয়ের শ্বশুরবাড়ি দেখতে না চাইলেও আমার দুই বোন আর ভাই দেখতে চাইবে। এটাও আমার বিয়ের একটা বিশ্বাসযোগ্য প্রমাণ হিসেবে আপনি দেখে বিবেচনা করবেন। মিস্টার সেন বললেন, ঠিক আছে, সেটাও কিন্তু একবার দুবারই। আমার বেডরুমটা তোমার আমার বেডরুম বলেই ওদের দেখাবে। তোমার ভাই বোনেরা যেন কোনোভাবেই সন্দেহ না করে। তোমার কাছে আমি অভিনয়টা নিখুঁত চাই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।